বাটপারি জোচ্চুরি শুরু করেছেন। আপনারা জানেন যে আমরা হাসিনাকে বলতাম না যে নাটক কম করো প্রিয়। এই পিওসরা কিন্তু আবার নাটক শুরু করেছে এবং তাদেরকে এই জায়গায় সম্পূর্ণ সহায়তা করছে আমাদের গোয়েন্দা বাহিনী, যতটুকু আমাদের কাছে আমরা জানি। তো আমি খুব বেশি সময় দিতে চাই না। প্রথমেই আমরা শুরু করে দিতে চাই। প্রথমে আমরা একটু শুনি ওবায়দুল কাদের ভারতের একটি বিখ্যাত আ অনলাইন পোর্টাল, অনলাইন চ্যানেল যেটির নাম হচ্ছে 'দ্য ওয়াল', সেখানকার এক সিনিয়র সাংবাদিক অমল সরকার তার কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং গতকাল দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল আসাদুজ্জামান, আ অন্যতম ফ্যাসিস্ট এবং খুনির সহযোগী, খুনের নির্দেশদাতা, সে আসাদুজ্জামান কামালের একটা ইন্টারভিউ করা হয়েছে। অর্থাৎ একটি পরিকল্পিতভাবে নতুন কিছু নিয়ে আওয়ামী লীগ আগাচ্ছে, তাকে সহায়তা করছে বাংলাদেশের অভ্যন্তরে থাকা আ গোয়েন্দা দল। তো ওবায়দুল কাদের তার ইন্টারভিউতে যেটি বলছে, বিশেষ করে আমি যদি একটু ১ম টা একটু বলি যে সে ছিল ৫ই আগস্টে সংসদ ভবনে তার যেই এলাকা, মানে সংসদ সদস্যদের যে বাসভবন, এরকম একটা বাসভবনে সে ছিল, রেজাউল করিমও তাই। এবং সেখানে ওবায়দুল কাদের বলছে, আমরা একটু শুনি তারপর আমরা একটু বিশ্লেষণে যাব। সাথে ছিলাম, হুম। তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা। তারা জানতো না হুম। যে সেখানে আমি আছি। আচ্ছা। আমার বাসা তারা লুটপাট করেছে, হুম। কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম। সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম, কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন, এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবাসের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে, আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? অর্থাৎ দর্শক দেখেন যে ওবায়দুল কাদেরের হার্টের যে কন্ডিশন, তার যে ফিজিক্যাল কন্ডিশন, সে নাকি 5 ঘন্টা বাথরুমের মধ্যে ছিল। অর্থাৎ নিশ্চয়ই জানলা বন্ধ, দরজা বন্ধ, এরকম একটা অবস্থায় তার যে সাফোকেশনে তার যে অবস্থা হওয়ার কথা, সেটি আমরা বাদই দিলাম। তারপরে ছেলেপেলে ঢুকলো এবং তাকে দেখে বলছে যে নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? এটা হচ্ছে গল্পের ১ম পার্ট। তারপরে শুনুন। কিছু বলছিলাম, তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। দর্শক, ৫ই আগস্টের ওই সময়টায় যখন হাসিনা পালালো, তার আগে পরে সংসদ ভবন এলাকায় যে লক্ষ লক্ষ ছাত্র জনতার যে উপস্থিতি, তাদের মধ্যে কেউ ওবায়দুল কাদেরের সঙ্গে সেলফি তুলবে? আপনাদের তাই মনে হয়? মানে তার এই নুরানি চেহারা দেখে কি হলো, কি মনে হলো, মানে সবার মন গলে গেল, একেবারে সবাই তার সঙ্গে ছবি তুলতেছে। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনে, তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ, তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে,
কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল। তো দর্শক, এই গণভবনের সামনে রাস্তায় ওই সময় কোনো ইজি বাইক বা কোনো ট্যাক্সি যাওয়ার কোনো সুযোগ ছিল আপনাদের মনে হয়? এই যে লক্ষ লক্ষ ছাত্র জনতার যে চারিদিকে যে সকল রাস্তা বন্ধ, শুধু মানুষের ঢল, তখন হঠাৎ কোত্থেকে একটা ইজি বাইক চলে এলো, সেটি খালি ছিল? ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না, ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল। হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে। মানে তারা চাচা চাচি বানিয়ে ফেললো মুহূর্তের মধ্যে, এবং তারা অনেক দূরের একটা জায়গায় নিয়ে গেল। তো অনেক দূরের জায়গাটাকে, ওবায়দুল কাদের ঢাকা শহরে নতুন, গ্রাম থেকে প্রথম আসছে, সে জানে না কোথায় নিয়ে গেছে তাকে। সে কিন্তু ওইটা বলার, ওই গল্পের সাথে এই যে অসামঞ্জস্য, সেইটা বলার মতো মানে খেই হারাই ফেলছে। তারপর আমরা একটু শুনি। সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় এই ছেলেটা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। মানুষের রাস্তা, অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারতো। তো আজকে এটুকু বলে শেষ করি। না, কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় রইলেন? কেউ জানে না, আপনি প্রথম যান। না, বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন? তারপরে তো আপনি মানে থাকলেন কি করে, মানে ওই রকম পরিস্থিতি? আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। আচ্ছা, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য করতাম। মানে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা, তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি। এটা মানে আমরা কথা মোটেই ঠিক না। আচ্ছা, আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে এই অভ্যুত্থান দমানো। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে সে নাকি 3 মাস ছিল, তাকে দূরে কোথাও নিয়ে গেছে। এই যে গল্প, আমি যদি আপনাদেরকে সে সময়ের একটা সংবাদ যদি দেখাই, যে একটি গণমাধ্যমের সংবাদ হচ্ছে ওবায়দুল কাদের গ্রেপ্তার। এটি হচ্ছে 14ই আগস্ট 2024-এর একটি সংবাদ, এবং সেখানে বলা হচ্ছে সাবেক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের ওবায়দুল কাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ প্রবল গণ আন্দোলনের মধ্যে হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এর মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। এটি হচ্ছে একটি পত্রিকার সংবাদ, এবং আরেকটি পত্রিকার সংবাদ যদি আমি দেখাই, সেখানে তারা বলছে আমাদের সময়
তারা বলছে এবার ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন, এবং একই রকমের সংবাদ তারা যে শিরোনামটাকে একটু ভিন্নভাবে দিয়েছে। তো ধরেন 5ই আগস্টের ওই সময় থেকে আমরা জানতাম যে ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টের আশ্রয়ে আছেন, কারণ যশোর ক্যান্টনমেন্টের যিনি প্রধান জিওসি তিনি তার স্ত্রীর দিকের আত্মীয়। সেই সুবাদে তিনি 5ই আগস্টের মধ্যেই সেখানে পৌঁছে যান এবং প্রশাসনিক সহযোগিতায়, অর্থাৎ তার সেই আত্মীয়র অনুরোধ ক্রমে বা নির্দেশ ক্রমে কে মানে একটি একটি গ্রুপ তাকে আশ্রয় দিয়ে, শেল্টার দিয়ে সেই যশোর ক্যান্টনমেন্ট পর্যন্ত পৌঁছে দেয়। তো ওবায়দুল কাদেরের এই যে গ্রেপ্তারের সংবাদটা এসেছিল, সেই সংবাদ থেকেও তাকে আসলে রক্ষা করে তার সেই আত্মীয় বা এই হাসিনার মদতপুষ্ট সশস্ত্র বাহিনীর বা সেনাবাহিনীর একটি অংশ তাকে সেখানে রাখে এবং সেখান থেকে তাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেয়। এবং ওবায়দুল কাদেরের কথা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে সে কিন্তু দেশে 3 মাস থেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে এবং সে কিন্তু এই চেষ্টা এখন আরো বেগবান আছে। তবে একটা বিষয় ভালো যে সে চেষ্টা করে দেখছে যে যখন কিছু হবে না সে বুঝতে পারছে, তখনই সে পালায়ে গেছে। এই বুঝটা আওয়ামী লীগের মধ্যে সবার মধ্যে আসলে ভালো। এবং এই দ্য ওয়ারের যে সাংবাদিক উনি খুব সিনিয়র সাংবাদিক এবং এবং ধরেন এমবেডেড জার্নালিজম হলেও তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন। এটা আসলে অনলাইনে পাওয়া যায়, আপনারা শুনতে পারেন বিস্তারিত। আমি এখানে সময় নষ্ট করতে চাই না। ওবায়দুল কাদের কিন্তু সকল দায় শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়েছেন এবং ওবায়দুল কাদের বলেছে যে শেষ যা কিছু করেছে তার নেত্রীর নির্দেশে করেছে এবং সে এই দুটি শব্দ চমৎকার ব্যবহার করেছে। সে বলেছে আমরা এখন স্থানচ্যুত, আমরা এখন শিকড় থেকে আমাদেরকে উপড়ে ফেলা হয়েছে। তো এই উপলব্ধিটা ইম্পর্টেন্ট এবং সে ডাহা নির্জলা মিথ্যা কথা বলেছে যে জুলাইতে যখন ছাত্র আন্দোলন শুরু হলো, যখন হাসিনা সবাইকে রাজাকার পুত্র বলল, তারপরে তাদের যে প্রতিবাদ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই বক্তব্যের পরে ওবায়দুল কাদের কিন্তু ছাত্রলীগকেই বলেছিল তাদেরকে শায়েস্তা করতে। এবং এই সংবাদটা যদি আমরা একটু দেখি, আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট কাদের। এবং সেখানে তিনি বলছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় নেতারা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। যদিও এই ওবায়দুল কাদের অলৌকিকভাবে বেঁচে যাওয়ার কথা দাবি করলো, এর মধ্যেও সে মিথ্যা কথা বলছে। অর্থাৎ একটি নতুন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে যে তারা অভ্যুত্থানে তার যে জনপ্রিয়তা, তার যে ভালোবাসা, তার চেহারার যে নুরানি ভাব, তাতে মানুষ মোহিত হয়ে তাকে 5ই আগস্ট অনেক দূরে কোথাও নিয়ে গিয়েছিল। তারপর সে কিভাবে বর্ডার ক্রস করেছে সে ব্যাপারে ক্লিয়ার বলে নাই, কিন্তু আপনারা বুঝতেই পারেন। আমরা আমাদের এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, এই এই জায়গাটায় আমাদের বাহিনীর লোকজন, গোয়েন্দা বাহিনীর লোকজন তাকে সহযোগিতা করেছে। এখন তারা নতুন করে আবার গল্প সাজানোর চেষ্টা চলছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা বলছিলাম সমর রেজাউল করিম। সমর রেজাউল করিম সিনিয়র আইনজীবী, বারের সেক্রেটারি ছিল, পরে সে গণপূর্ত দায়িত্ব নেয়, পরে সে মৎস্য পশু সম্পদের দায়িত্ব নেয় এবং একটি মহাচোর। এই চোরের কাহিনী আরো ইন্টারেস্টিং। চোর অস্ট্রেলিয়া প্রবাসী এক সাংবাদিককে তার ইন্টারভিউ দিয়েছে, আমাদের পরিচিত ফজলুল বারী তাকে একটি ইন্টারভিউ দিয়েছে, সেখানে তার মাধ্যমে সেই গল্পটা প্রচার করছে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে এই যে আমাদের কচুক্ষেত বাহিনীর যারা সঙ্গে যারা যুক্ত বা তাদের প্রতি অনুরক্ত বা আওয়ামী লীগের দ্বারা সুবিধাভোগী যেসব সাংবাদিকগুলো তাদেরকে এখন কাজে লাগানো হচ্ছে নতুন একটি ন্যারেটিভ সামনে আনানোর জন্য। এবং প্রসঙ্গক্রমে আমি বলি, এই যে ওবায়দুল কাদেরের এই যে ছাত্রলীগের বিষয়টা নিয়ে অস্বীকার করা বা তার এই ইন্টারভিউ গুলো নিয়ে বাংলাদেশে কোনো পত্রিকা আমি এখন পর্যন্ত কোনো ইনডেপথ কোনো বিশ্লেষণ দেখি নাই। যে ওবায়দুল কাদের এই যে লজিক্যালি বিষয়গুলোকে নিয়ে আসা, যে তুই বেটা ওই সময় লক্ষ লক্ষ ছাত্র জনতার যে 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 ক্রাউড সেখানে হঠাৎ করে তোর জন্য এই যে করতে আসলো, এই যে ইজি বাইক করতে আসলো, আর ছাত্র জনতা তার সঙ্গে সেলফি তুললো, তাকে তাকে তো ওই সময় তার যে পরিস্থিতি বা ছাত্র জনতার যে টেম্পারমেন্ট, তারা তাকে বলবে যে নেত্রী চলে গেল আপনি কেন এখানে, বা তার সঙ্গে সেলফি তুলতে চাইবে বা তাকে চাচা বানায় তাকে অনেক দূরে নিয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগের গ্রাসে আমাদের যে মিডিয়া জগৎ, সেই মিডিয়া জগৎ এই বিষয়গুলোকে অন্যভাবে ট্রিটমেন্ট দিচ্ছে। 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের, নানা রকম ভাবে মহিমান্বিত করছে ওবায়দুল কাদেরের
এই বক্তব্যকে নানাভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। আমরা এখন শুনি সমর রেজাউল করিম কি বললেন। ভাই, খুবই নির্মম ঘটনা। আমি আমার ন্যাম ফ্ল্যাটে থাকতাম, তার আগের দিন রাতেও আমার সঙ্গে যোগাযোগ ছিল ঊর্ধ্বতন আমাদের সবার সঙ্গে। আমার স্ত্রী বারবার বলছে যে ন্যাম ফ্ল্যাটে 6 নম্বর ভবনে কেউ নাই, শুধু আমরা ছাড়া। সকালবেলা যখন মেসেজ পাচ্ছি যে অবস্থা খুবই বিপন্ন, তখন ন্যাম ফ্ল্যাটের সামনে মব এসে গেছে। ন্যাম ফ্ল্যাটের কেয়ারটেকাররা আমাকে বলতেছে, স্যার এখন বের হবেন না, আপনাদের খুঁজতেছে এখানে। একটা পিয়ন এসে আমাকে বললো, স্যার আপনার নাম ধরে আপনার বাসা খুঁজতেছে। তখন আমি বুঝতে পারলাম যে আমি যে এলাকার এমপি, সেই এলাকায় তো আমার প্রতিপক্ষ আছে, যেটা আপনি বুঝতে পারেন। তখন আমাকে বলা হলো যে আমি যেন ভিতর থেকে লাইট অফ করে দিয়ে থাকি। আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, ব্যারিস্টার, সে আমাকে ফোন করে বলল যে আপনার বাসা ভেঙে ফেলা হবে, আপনি ভিতরে চেয়ার সোফা টোফা দিয়ে দরজার সামনে থাকেন। আমি সোফা টেনে আনতে পারি না, আমার শরীরে কুলায় না। এনে দরজা আটকে ফ্যান অফ করে দিলাম, লাইট অফ করে দিলাম। তখন প্রচন্ড ভাবে দরজায় লাথি হচ্ছে। আর তখন আমার একজন সিকিউরিটি ছিল, গানম্যান, সে আমাকে অনেক দূর থেকে বলতেছে, স্যার আপনার নাম ধরে খুঁজছে, আপনাকে খুঁজতেছে স্যার, আপনি কিন্তু ভেঙে যতক্ষণ না ঢুকে আপনি কোনোভাবে দরজা খুললেন না, আমার কাছে এদের অ্যাটিটিউড ভালো মনে হচ্ছে না। তা আমি ওরকম খুললাম না। তো আল্লাহর অশেষ রহমত যে নিচের থেকে স্টাফরা বলছে যে এখন খুঁজতে আসেন, ওরা তো কালকেই সব চলে গেছে নেপালাইয়ে, এখানে কেউই নেই, সবাই চলে গেছে। তোরা বিভিন্ন ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকে দেখে কেউ নাই। তখন আমারটাকেও ধরে নিচ্ছে যে হয়তো লক করা, ভিতরে কেউ নাই। এভাবে ওরা যখন উপর থেকে একটু নিচে নামলো, আমাদের ওই লিফট অফ করে দিছিল যারা কর্মচারী, এবং গোটা বিল্ডিং কে তারা ইলেকট্রিসিটি লেস করে দিল, এবং তারা বাইরে শো করলো যে আমরা এখন চলে যাব, স্টাফরা। অর্থাৎ ওরা যাতে বোঝে যে এই বিল্ডিং আর কেউ নাই। এবং আমাকে দূর থেকে আমার গানম্যান বলতেছে, স্যার আপনি সারা রাত থাকতে পারবেন না তো, ওখানে তো লাইটও থাকবে না, এখন ডোর আটকাইয়া মেইন যে গেট, ক্লাসেবল গেট, সেটাও আটকাই, কিন্তু স্টাফরা সব চলে যাচ্ছে। আর তারা এখন আর কারো ফোনও ধরতেছে না। আর যেহেতু মানুষ চতুর্পাশে আছে, ওরা ফোন ধরলে ওরাও অভিযুক্ত হতে পারে, আপনি বেরোয় যেতে পারতেছেন কিনা। তখন আল্লাহ, আমার মনে হয় আল্লাহর কুদরতি শক্তিতে একজন লোক আসলো, সে ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল। আমি তার নামটা তার নিরাপত্তার সাথে বলবো না। আমি নাকি এক সময় 9/11-এর সময় তার স্ত্রী আমার কাছে গেছিল তার মামলা নিয়ে, আমি তাকে সাহায্য করেছিলাম। সেই কৃতজ্ঞতায় সে জানতে পারছে যে এই বিল্ডিং আমি থাকি, সে উপরে আসছে। অর্থাৎ দেখেন, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কুদরতি সাহায্যের নাম নিয়ে এই বেটা কিভাবে একটা নির্জলা মিথ্যা কথা বললো। 1/11-এর সময় সে নাকি কার কি উপকার করছে, সে এই দুর্যোগের মধ্যে সমর রেজাউল করিমের বাসা খুঁজে সেখানে আসছে তার উপকার করার জন্য। এবং পরেরটা আমি শুনেন, উপরে আসার পরে সে বারবার ফোন করতেছে, তা আমরা তো ফোন অফ করে রাখছি, ফোন ধরবো না। তখন আমার গানম্যানকে ফোন করছে, সে ফোন করার গানম্যান বলছে, স্যার আপনাকে উপকার করছিল এক ভদ্রলোককে, সে উপরে গেছে। তার কাছে তার গানম্যানের নাম্বারও আছে। একদিক থেকে কলারশিপ গেট বন্ধ হয়ে গেছে, লিফট বন্ধ হয়ে গেছে, কর্মচারীরা চলে যাচ্ছে। এর মধ্যে একজন আসছে যে 2011 সালে 14 বছর পরে তার উপকার করতে আসছে। 1/11-এর সময় নাকি রেজা তার মামলায় উপকার করছিল, এবং সে যেহেতু ফোন ধরতেছে না, তার কাছে রেজার নাম্বারও আছে। সে ফোন ধরতেছে না, সে তার গানম্যানকে ফোন করছে, গানম্যান আবার রেজাকে ফোন করছে। এই যে ধরেন গাঁজাখুরি গল্প, আসেন আমরা শুনি। এখন তো দেখি আমার উপায় নাই, তখন দরজাটা খুললাম। খোলার পরে আমি এবং আমার স্ত্রী সারা শরীর থেকে ঘরমাক্ত অবস্থা, আমার স্ত্রী তখন বাথরুমের ভিতরে আটকা, এবং আমার ছেলের বউয়ের অর্নামেন্টস থেকে শুরু করে সব বাসার ভিতরে। তো বললো যে আপনাদের ড্রেস চেঞ্জ করেন, কোনো কিছু হাতে নিতে পারবেন না। তা আমি একটা গেঞ্জি, যেগুলো বাথরুম বাসা ব্যবহার করো, ওইরকম একটা গেঞ্জি গায়ে দিলাম, আর পায়ে পন্স। ও আমাকে মাস্ক পরালো, মাস্ক পরাইয়ে বললো যে আপনি মাস্কটা পরার পর আমার ঘাড়ের উপর কাত হয়ে থাকবেন। আর আমার মিস্ট্রেসকে বললো যে ম্যাডাম আপনি কোনো ব্যাগও হাতে রাখবেন না, আপনি সাদি বলবেন যে উনি খুব অসুস্থ, ওনার ধরো, আপনাদের পরিচয় দিবেন না। এইভাবে হাঁটতে হাঁটতে নিচে নামালো, এবং নিচে নামাবার পরে 6 নম্বর ন্যাম ফ্ল্যাটের যিনি মসজিদের ইমাম, ওই ইমাম সামনে চলে আসছে, কারণ ও আমাকে দেখছে। তা আমি ওরে দূর থেকে ইশারা দিয়ে বললাম, ইমাম সাহেব সরেন। ইমাম সরতেছে না, কারণ সে মনে করতেছে আমাকে এখন এই মব বোধহয় ধরে নিয়ে যাচ্ছে। যেহেতু ইমামের সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল, তো ওই যে আমাকে নামাচ্ছে নিচে, ওর কাছে এসে ওই ফ্ল্যাটের 2 জন পিয়ন চলে আসলো। পিয়নরা আমার দ্বারা আমার বাসায় মাঝে মধ্যে যেত, আমি একটু টিপস দিতাম, তাদের একটু দয়া হচ্ছে যে সবাই চলে গেছে, উনি জানেন নাই। এখন আমাকে যখন ওরা ধরে নামাচ্ছে, তখন ওরে জিজ্ঞেস করতেছে মবের লোকেরা যে উনি কে। সে বলছে, বেটা আমি নিজেও একজন সমন্বয়ক, উনিকে আমি চিনি না, উনি আসছিল এখানে কোন এমপির বাসায় বেড়াইতে চিকিৎসার জন্য। আর তখন আমার অবয়বটা একটু এলোমেলো অবস্থা ছিল।
তো বেড়াইতে আসছে চিকিৎসার জন্য। তা আমার বলছে আপনি কোথা থেকে আসছেন? তা আমি বললাম পিরোজপুর থেকে। কার বাসায় আসছেন? আমাকে একটা অসত্য কথা বলতে হলো। মানে এত সত্যবাদী যে তাকে কি অসত্য কথা বলতে হলো, পুরাটাই সে মিথ্যা গাঁজাখুরি গল্প দিচ্ছে। আপনারা যারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে 14 বছর আগে সে যাকে মামলায় হেল্প করলো সে তাকে এসে নামাইলো, সে নিজেকে পরিচয় দিচ্ছে আমি একজন সমন্বয়ক, আমি জানি না কে ইত্যাদি। অর্থাৎ ধরেন এই যে গাঁজাখুরিটা আরেকটু শোনেন। তারপর কেন আসছেন? ও চিকিৎসার জন্য। আর উনিকে? তা আমি বললাম আমার ওয়াইফ। তা আমার ওয়াইফ ওইভাবে, সে তো ভীত সন্ত্রস্ত এবং কান্নাকাটি করতেছে। ওরা ওইভাবে তার ঘাড়ে আমি বাঁকা হয়ে আমাকে ওই মানিক মিয়া ভিনিউর ডিভাইডারের কাছে নিয়ে গেল। দূর থেকে আমি দেখতেছি আমার গানম্যান চলে আসতেছে, আমি তাকে ইশারা দিলাম যাতে না আসে। তখন ওই ছেলেদের ভিতরে একটি ছেলে, পরে তার আমি নাম জেনেছি, তার নিরাপত্তার সাথেও নামটা বলবো না, সেও জানতে পারতো না যে আমি ওই লোক। সে বললো যে উনি কোন হসপিটালে যাবে। তো ওই যে সমন্বয়ক ছিল ওই অঞ্চলের, সে বললো যে কোন হসপিটালে আপনার ডাক্তার দেখান। তা মুহূর্তের ভিতরে আমার মনে হলো যে আমরা বলি যে অ্যাপোলো হসপিটালে। তখন একটা সিএনজিতে ধরিয়ে এনে, সিএনজিতে লোক ছিল, নামাইয়ে সেই সিএনজিতে আমাকে উঠে দিয়ে বললো যে ডাইরেক্ট নিয়ে যাবা। আপনাদের মনে হয় যে তখন ন্যাম ফ্ল্যাটের সামনে মানিক মিয়া এভিনিউতে কোনো সিএনজি চলছিল? সিএনজি অ্যাভেলেবেল ছিল? দেখেন গল্প ন্যারেটিভস গুলো কিন্তু খুব কাছাকাছি। কাদেরের গল্প, সমর রেজাউলের গল্প। তা আমি পথে ওই সিএনজির ভিতরে আমার স্ত্রীর ঘাড়ে মাথা রেখে ওইভাবে যাচ্ছি। আমরা কিন্তু বাসার থেকে কিছু নিয়ে বেরোতে পারিনি, ইভেন মোবাইল ফোন চশমাও নিয়ে বেরোতে পারিনি। আমরা চলে গেলাম অ্যাপোলোতে। অ্যাপোলোতে যাওয়ার পর এখন আমি তো সিএনজি ড্রাইভারকে টাকা দেওয়ার মতো অবস্থা আমার নাই। তো সেখানে যাওয়ার পরে অন্য একটা লোকের সাহায্য নিয়ে আমার পরিবারের এক সদস্য, একটি মেয়ে, তার সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর সে দূর থেকে ক্যাজুয়াল ড্রেসে চলে আসছে। আসার পর আমাদের খুঁজে পাচ্ছে না, কারণ আমরা তো ডিসগাইজে। অর্থাৎ আবার আরেকটা গল্প দেখেন যে তার কাছে টাকা নাই, মোবাইল নাই, সে আরেকজনের হেল্প নিয়ে কাউকে ফোন করছে, সে দূর থেকে চলে আসছে। মানে সবকিছু মানে সবাই ধরেন তড়িৎ গতিতে সকল ভাবে চলে আসছে। ঢাকা শহর যেন খুব স্বাভাবিক, তখন কোথাও কিছু নাই। রাস্তায় কিন্তু তখন আপনারা জানেন যে গভীর রাত পর্যন্ত, ভোর পর্যন্ত সাধারণ মানুষের উল্লাসে রাস্তায় সাধারণ যানবাহনই তো চলে নেই। কিন্তু সে দূর থেকে সমর রেজাউলের কে রেস্কিউ করতে অ্যাপোলো হসপিটালের এখানে চলে আসছে। তারপরে এক পর্যায়ে ওরে দেখার পর আমার ওয়াইফ ওকে ডেকে আনলো। ডেকে আনার পরে ও বললো আমাদের রিক্সায় ওঠেন। রিক্সায় পর্দা টেনে এইভাবে তার বাসায়। ঢাকা শহরে বৃষ্টি ছাড়া কোন রিক্সায় পর্দা থাকে? ঢাকা শহরে যে পর্দা টেনে সে যেভাবে দেখালো, মনে হচ্ছে যেন পর্দা ওই যে গ্রামের দিকের কিছু রিক্সায় থাকতো এক সময়, যে অলওয়েজ একটা পর্দা থাকতো যেটাতে মহিলারা যাতায়াত করতেন। তো মনে হয় যেন একটা পর্দা সবসময় টাঙানো ছিল। রিক্সার পর্দা টেনে তারা উঠে গেলেন। নিয়ে গেল। তার বাসায় থাকলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে শুনলাম যে এই বাসাটা আমাদের ফ্যামিলির বাসা, এটা অনেকে জানে। সেখান থেকে শিফট হয়ে আর একজন দূরবর্তী আত্মীয়র বাসায় গেলাম। সেই দূরবর্তী আত্মীয়র বাসায় বসুন্ধরা এলাকায়। সেখানে রুমের ভিতর থেকে বাইরে বের হতাম না, ওখানে থাকতাম। হঠাৎ করে একদিন আমার গেটে এসে বারবার, মানে যে ফ্ল্যাটে আমি থাকি সেই ফ্ল্যাটে মানে একজনের বাসায় একটা রুমে থাকি, সেই বাসায় এসে বারবার নক করতেছে এবং দরজা খুলতে বলতেছে। তা ওই বাসার যিনি মালিক, তিনি আমার অনেক দূরের আত্মীয়, আমার সঙ্গে আগে পরিচয় ছিল না। সে এসে বলতেছে যে একটা নাম বলতেছে যে এই নামে একটা লোক আসছে। তা আমি এই নামে ভালো করে শুনে আসুন তো। সে বলে আপনার উপজেলা ছাত্রলীগের সভাপতি তাপস চৌধুরী। তা বলে এই বাসা তো জানার কথা না। তখন আমার স্ত্রীকে বললাম তুমি গেটে যে দেখো এবং বলো যে আমি এখানে নাই। তা আমার স্ত্রী যে সামনে যে দেখে, ও ঢুকে পড়ছে ভিতরে। তো বলে তাপস কি খবর তোমার? সে বলে ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। তোমার ভাই তো এখানে নাই। কারণ না, আমরা টেলিফোনে তার লোকেশন ফাইন্ড আউট করছি, হ্যাকাররা তার লোকেশন ফাইন্ড আউট করছে, আপনি মিথ্যা কথা বলতেছেন, সে রুমের ভিতরে আছে। অর্থাৎ দর্শক, ওই সময়টায় আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপি তাদের যে নর্মাল যে টেলিফোন ছিল সেই টেলিফোন তারা ব্যবহারই করে নাই, সবকিছুই তারা ফেলে আসছে। এবং আপনি দেখছেন যে সে বলছে তার মোবাইল টোবাইল সবকিছু সে ন্যাম ফ্ল্যাটে রেখে আসছে। তো এখানে হ্যাকার আসলো কোত্থেকে, ট্র্যাকিং আসলো কোত্থেকে? এবং এই যে তাপস চৌধুরী, অর্থাৎ দেখেন এই সমর রেজাউল এতটাই দুর্বৃত্ত, তার সঙ্গে এই যে তার এই যে উপজেলা ছাত্রলীগের যে সভাপতির কথা বলছে সে তাপস চৌধুরী, তার সঙ্গে তার একটি রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। সে কিন্তু এখানেও তাকে ফাঁসাচ্ছে। এবং ইতিমধ্যে আমি দেখলাম যে তাপস চৌধুরীও তার নামে বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছে। তারপর আমরা একটু শুনি।
তখন এই বাসার যিনি মালিক এবং তার বাচ্চারা এবং তার শাশুড়ি বাসায় ছিল, তারা সবাই চিৎকার করে বলছে না উনি বাসায় নেই, বলে আমি ভিতরে যাবো, উনি বাসায় আছেন। এক পর্যায়ে আমার আর কোনো উপায় ছিল না, তখন তারে বলা হলো কেন আসছো, বলে আমি নিজে আসিনি, আমাকে হ্যাকাররা আর প্রশাসনের লোক ধরে নিয়ে আসছে, কি চাই 12 কোটি টাকা দিতে হবে, না হলে তাকে এখান থেকে নিয়ে যাবে। তখন আমি বুঝলাম যে আমি মবের হাতে পড়ে গেছি। এর ভিতরে মানে আমি আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তার কুদরতি শক্তিতে হঠাৎ করে আমার একজন স্টাফ পিয়ন, সে মোটর সাইকেল নিয়ে আসছে, সে শুনছে আমাকে এনে ধরে নিয়ে যাচ্ছে। তো তার স্টাফ কুদরতি শক্তি, দেখেন আবারও কুদরতি শক্তির কথা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটা বলেও সে মিথ্যা বলতেছে। এখন তাকে ধরে নিতে আসছে, তার স্টাফ কিভাবে জানলো যে স্টাফ নাকি শুনতে পাইছে তাকে ধরে নিতে আসছে? শোনেন এইরকম কিছু আসার পরে আমার ভাই ওই যে তাপস ছাত্রলীগের সভাপতি, তার সঙ্গে যুদ্ধ করতেছে যে আমাকে জোর করে লিফটে উঠাবে। এক পর্যায়ে তাকে ফেলে দিয়ে পাড়ায় ধরছে, ধরে আমাকে বলছে আপনি মোটর সাইকেলে ওঠেন। তা আমি মোটর সাইকেলে উঠলাম, ওঠার পর এই মোটর সাইকেল অন্য একজন ড্রাইভার, আমি তাকে চিনি না, সে তার স্টাফ আসছে, খবর পেয়ে তাকে অপহরণ করতেছে, নিয়ে যাচ্ছে মব। তখন তার ভাই আর মোটরসাইকেলে ওই লোক মিলে তাকে চেপে ধরছে, সরাই ফেলছে। তখন সে মোটরসাইকেলে উঠছে, মোটরসাইকেল চালানোর জন্য আবার অন্য আরেক ড্রাইভার এখানে মানে আসমান থেকে পয়দা হয়েছে, স্টার্ট করলো এবং তখন মেইন গেট দেওয়া, গেট দ্রুত ভাঙার মতো করে খুলে সে জিগজ্যাগ হইতে আমাকে নিয়ে মুভ করলো। আর আমাদের পিছনে কিন্তু গাড়ি চলছে, যে গাড়িতে অপহরণকারীরা আসছে তারা কিন্তু গাড়ি কিনে মুভ করতেছে। তো ওই মোটর সাইকেল আরোহী এমন ভাবে মুভ করতেছে, রাস্তার উল্টো দিক করতে করতে মোটামুটি একেবারে গ্রামীণ একটা এলাকায় নিয়ে গেল। আর আমাকে বললো যে আপনি শুধু আমার ঘাড়ের উপরে মাথা নুয়ে থাকবেন। এক পর্যায়ে ওর হেলমেটটা আমাকে দিল যে আপনি হেলমেট মাথায় রাখেন। এই করতে করতে আমাকে দূরবর্তী একটি জায়গায় নিয়ে গেল। ওই মবের লোকরা আবার ওই বাসার সামনে রয়েছে, তারা আমার স্ত্রীকে এবং আমার ভাইকে ধরবে, যে তারা পরিকল্পিত ভাবে আমাকে এখান থেকে সরাই দিয়েছে। তা রাত 1টার সময় যখন ওরা ওখান থেকে চলে মবের লোকেরা তার পিছনে গাড়িতেও আছে, মবের লোকেরা তার বাসার সামনেও আছে গেল, তখন আমার ওয়াইফকে সেই বাসা থেকে শিফট করা হলো এবং ভাইও অনেক ঝুঁকি নিচ্ছে জীবনের। মানে কি বলবো, এই সময় কেউ ঝুঁকি নেয় না, আমার ভাই যে ঝুঁকিটা আমার জন্য নিয়েছেন। অন্যের গাড়িতে মুভ করলাম, মুভ করে একটি সীমান্তে আসলাম। সেই সীমান্তে কিন্তু আমার কেউ নাই, কেউ আগের থেকে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। ওখানে আসার পরে যোগাযোগ করলাম যারা পারাপার করে তাদেরকে, তারা আগে টাকা না দিলে কিছুই করবে না, টাকা পয়সা তো কিছু নিয়ে আমি বের হতে পারিনি। তখন তাদের দয়া হয়েছিল বোধহয়, দয়া হওয়ার পর আমাকে একটা বাগানের ভিতর ঢুকালো, সেখান থেকে বললো যে না এখন এপারের ফোর্সরা আছে ওপারে ফোর্সরা আছে, আপনাকে পানির ভিতরে নামতে হবে। একটা কর্দমাক্ত পুকুরের ভিতরে আমি 2.5 ঘন্টারও বেশি, বলা যেতে পারে 3.25 ঘন্টা, আমার গায়ে তখন পানির ভিতরে থাকা খারাপ খারাপ জিনিস লেগে যাচ্ছে। তো বুঝতে পারতেছেন তো না যে কত গাঁজাখুরি গল্প, এই পাশে বাহিনী আছে ওই পাশে বাহিনী আছে, আবার যারা পারাপার করে তারা 5 কোটি টাকা চাইছে, তাদের আবার হঠাৎ করে দয়া হয়ে গেছে। তার এমনই নুরানি মানুষ, এমনই আধ্যাত্মিক মানুষ যে হঠাৎ করে দয়া হয়ে গেছে, জঙ্গলের মধ্যে ঢুকাইছে, ওখানে সে পানির মধ্যে প্রায় 3.25 ঘন্টা গলা ডুবাই বসেছিল। মানে গাঁজাখুরির গল্পেরও লেভেল আছে। আর তার যে বয়স, পানি এরকম পানির মধ্যে যদি সে 3.25 ঘন্টা থাকে, তার ওইখানে নিউমোনিয়া হবে। তারপর আমি একটু শুনি। আর আমি যে তার কাটার বেড়া অতিক্রম করছি, আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, সারা শরীর ছিঁড়ে ভেঙে গেছে। এই অবস্থায় 3:45 তার কাটা পার হয়েছে, তার পুরা শরীর ছিঁড়ে ফেড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, এই কথাটা মনে রাখেন। ঘন্টার সময় আমি বর্ডার ক্রস করতে সক্ষম হলাম। ওপারে যোগাযোগ করে সেখান থেকে আমাকে একজনারা নিতে আসলো, মানে আমাকে যারা বর্ডার পর্যন্ত দিয়ে গেছিল তারা হয়তো কারোর সঙ্গে যোগাযোগ করছে। আমি তখন সারা শরীর আমার কাদা, এই যে পুকুর থেকে, গ্রামের পুকুরের ভিতর থেকে দেখেন বর্ডার পর্যন্ত কেউ না কেউ তাকে দিয়ে গেছে এবং তাদের ব্যবস্থাপনাতেই সে আসলে বর্ডার ক্রস করে ভারতে ঢুকে, এবং তার দাবি হচ্ছে সে অন্য কোনো দেশে আছে এখন। এবং এই যে মাঝখানে দেখেন নাটকগুলো তারা সাজাচ্ছে, আমরা আরেকটু শুনি। শুকাবার পরে মাছ ধরতে গিয়ে যেরকম কর্দমাক্ত অবস্থা থাকে, সেই অবস্থায় আমি উঠলাম। তখন একটা বাড়িতে গিয়ে তাদের টিউবওয়েলের নিচে আমি বসলাম, সেখানে তাদের লোকরা পানি চেপে দিল। সেখান থেকে একজনের বাসায় নিয়ে যাওয়া হলো। যে বাসায় নেওয়া হলো তারা বললো আপনার মুখে কানে সবখানে তো কাদা। তখন তাদের বাসায়, তিনি বাংলাদেশের একজন একসময় কর্মকর্তা ছিলেন, তার বাসায় সে দেখে অবাক হয়ে গেল যে আপনার চেহারা তো এরকম কোনদিন দেখিনি স্যার।
তার বাথরুমে গিয়ে গোসল করলাম, গোসল করে বের হওয়ার পর সে বলছে, না আপনার সারা শরীর তো কাদা রয়ে গেছে, কারণ আমি হাত দিয়ে কাদাও সরাতে পারতেছি না, এমন অবস্থা। তো এখন আমি ওই প্যান্ট পরে বেরোইছি, তখন সে তার একটা লুঙ্গি দিল এবং তার একটা গেঞ্জি দিল। এই লুঙ্গি আর গেঞ্জি পরে তার লিভিং রুমে আসলাম, তখন সে বলে, স্যার আপনার সারা মাথায় কানে উপরে এখানে কাদা রয়ে গেছে, আপনি আবার গোসল করেন। এইভাবে তার বাসায় বেশ কিছুদিন থেকে। আপনি যদি দেখেন যে কাঁটার তারে তার শরীর পুরো ফেড়ে গেছে, ছেড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, পরে কিন্তু আজকে কোনো বয়ান নাই, কিন্তু তার শুধু কাদা লেগে আছে বিভিন্ন জায়গায়, রক্তের কিন্তু কোনো ছিটে ফোটেও আর নাই আর কি। সব মানে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ আগে পরে বক্তব্যের যে অসামঞ্জস্য। আমি তার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না যে তার পরিবার এবং তার ঝুঁকি নিয়ে সে অনেকদিন তার বাসায় আমাকে রাখছে। তারপর সেখান থেকে গেলাম মূল কলকাতায়। মূল কলকাতায় যাওয়ার পরে ধার উদ্ধার করে ওখানকার গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমার পাসপোর্টে অ্যারাইভাল সিল নিয়ে, এক্সিটের পারমিশন নিয়ে তারপরে সেখান থেকে দেশের বাইরে আসতে সক্ষম হই। বুঝতে পারছেন তো না দর্শক, কি পরিমাণ গল্প সে বানাইছে, কি পরিমাণ মিথ্যা ন্যারেটিভস। এবং ওবায়দুল কাদের এবং সমর রেজাউল, এই দুইজনের বক্তব্যকে যদি আপনি পাশাপাশি রেখে বিশ্লেষণ করেন, আপনারা বুঝতে পারবেন যে এটি একটি জায়গা থেকে তাদেরকে একটি মানবিক গল্প উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, তাদেরকে এক ধরনের আধ্যাত্মিক সাহায্য তারা পেয়েছেন এমন একটি ন্যারেটিভস দাঁড় করানোর চেষ্টা চলছে। সমন্বয়কদেরকে একদিকে বলা হচ্ছে তারা সহযোগিতা করছে, আবার তাদেরকে বলা হচ্ছে তারা বাথরুমের কমোড বেসিনও চুরি করছে। তারা অর্থাৎ ধরেন একটা গোজামিল কাহাকে বলে উহা কত প্রকার কি কি। এই সমর রেজাউল কিন্তু একটা মহাচোর, এবং সমর রেজাউলের ব্যাপারে এই দুদকের নিষেধাজ্ঞা আছে। সমর রেজাউল পালিয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে বোধহয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন যে সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের 2 মামলা, এবং এখানে প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 7 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাগুলো করা হয়। এবং এটা হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025-এর সংবাদ, এবং গত 2 মাস আগে তাদের দেশ ত্যাগের একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যেটি আমরা বলতে চাচ্ছি যে এই যে ফ্যাসিস্ট চক্র একটি মানবিক এবং আধ্যাত্মিক গল্পের অবতারণা করছে মানুষকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য। কারণ আমরা প্রশ্ন তুলছি, এরা কিভাবে দেশ থেকে পালালো, কে তাদেরকে পালাতে সহযোগিতা করলো, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কারা আশ্রয় দিল, কার আশ্রয়ে তারা বর্ডার ক্রস করলো। কারণ ওই সময় বর্ডার ক্রস করা এতটা সহজ ছিল না। আপনি দেখেছেন যে বিচারপতি মানিকের অবস্থা আমরা সবাই দেখেছি। তো প্রশাসনিক সহযোগিতা, বাহিনীর সহযোগিতা ছাড়া তারা কেউ দেশ ত্যাগ করতে পারেন নাই। এর মধ্যে হাসান মাহমুদ তো পলকের সঙ্গে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু পরে এটি নাকি 200 কোটি টাকার একটা দফা হয়, এবং সে এখন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। সমর রেজাউল বলেন, ওবায়দুল কাদের বলেন, সবার একই অবস্থা। এবং আমার কি সূত্র বলছিল যে আরাফাতকে যে গ্রেপ্তারের যে অভিযান, সে অভিযানে সেও ছিল। বললো যে আরাফাতকে তারা এখনো বোধহয় কোনো সেফ হাউসে রেখেছে, তাদের অন্য কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। এবং দর্শক, এই ওবায়দুল কাদের এবং সমর রেজাউলের যে কাহিনী, আমার ধারণা আগামী কিছুদিনের মধ্যে আপনারা এরকম আরো অনেক কাহিনী পাবেন, যে কাহিনীগুলো স্টাবলিশ করার চেষ্টা চলবে যে যে সরকারি কোনো বাহিনী বা আমাদের কোনো গোয়েন্দারা তাদেরকে হেল্প করে নাই, তারা নিজেরা নিজ উদ্যোগে 2.5 ঘন্টা পানিতে থেকে 4 ঘন্টা পানিতে থেকে নানা পদ্ধতিতে তারা পার হয়েছেন। এবং এই যে এবং সব জায়গায় কেউ 12 কোটি টাকা চাইবে, কেউ 5 কোটি টাকা চাইবে, কেউ এই চাইবে, কিন্তু তাদের মধ্যে হঠাৎ করেই এমন দয়ার উদ্রেক হবে, এমন কুদরতি সাহায্য আসবে যে তারা তাদেরকে পার করে দেবেন, এবং প্রত্যেকে ধন্য হয়ে যাবেন এইসব অপরাধীদের দেশ থেকে সহায়তা করে। তো আমার মনে হয় যে এইসব ন্যারেটিভস দাঁড় করিয়ে লাভ নেই, সাধারণ মানুষ বোঝে, এবং সাধারণ মানুষকে আরেকটু আমার দর্শকদেরকে বিষয়টি নিয়ে আরেকটু ভাবনার সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নতুন যে ন্যারেটিভস দাঁড় করানোর চেষ্টা চলছে ফ্যাসিস্টদেরকে রক্ষা করার জন্য, ফ্যাসিস্টদেরকে একটি মানবিক আধ্যাত্মিক আবরণ দেওয়ার জন্য। আশা করি আপনারা সতর্কতার সঙ্গে এই জায়গাগুলো শুনবেন। এবং সমর রেজাউলের এই যে জায়গাগুলো, এগুলো নিয়েও বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো আলোচনা নাই, কোনো মিডিয়ায় কোনো বিশ্লেষণ নাই, বরঞ্চ ওই গল্পগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে যে 4 ঘন্টা পানিতে গলা ডুবিয়ে বসেছিলেন সমর রেজাউল করিম। অর্থাৎ বাংলাদেশের,
আমি আবারও বলছি, ফ্যাসিস্টদের দোসররা মিডিয়াতে বসে আছে ঘাপটি মেরে, তারাই এখন নানাভাবে এই বিষয়গুলোকে আবার সামনে নিয়ে আসছে, আবার স্ট্যাবলিশ করছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের যদি বুঝলে বুঝপাতা নাহলে তেজপাতা, কিছু করার নাই। আপনারাই এদেরকে রক্ষা করছেন, আপনারাই এদেরকে লালন করছেন। এবং ওই যে বলে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ডক্টর ইউনূস, আপনি যদি বোঝেন তো ভালো, না বুঝলে কিন্তু আপনার সরকারও এমন গ্যারাকলে পড়বে যে সেখান থেকে বেরোতে পারবেন না। কারণ আমরা আপনাদের সরকার গঠনের প্রথম দিন থেকে আমরা বলছি, উপদেষ্টা পরিষদের কাদেরকে নিয়েছেন তাদের ব্যাপারে আমরা বলেছি, আমরা বারবার বলেছি সেনাবাহিনীর উপরে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করুন। সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের সচিবালয়, আমাদের পুলিশ, সকল জায়গা থেকে ফ্যাসিস্টের যারা সুবিধাভোগী, যারা ফ্যাসিস্টের দোসর, তাদেরকে অপসারণ করুন। তাদেরকে যদি অপসারণ আপনি করেন নাই, এবং আপনি কিন্তু এখন টের পাচ্ছেন যে ভেতরে ভেতরে অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই হচ্ছে। আর প্রধানতম রাজনৈতিক দলও কি কারণে যেন এই বিষয়টিকে অনুধাবন করতে পারছে না। এখনো প্রতিটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বাহিনীর যারা ডিভিশনাল কমান্ডার, যারা কমান্ডিং এর বিভিন্ন পজিশনে আছেন, এর মধ্যে এখনো 90% হচ্ছে হাসিনার অনুসারী, হাসিনার দ্বারা সুবিধাভোগী লোকজন। এই মুহূর্তে যদি নির্বাচন হয়,